নেহার কথাগুলো শুনে নাদিয়া আরও বেশি কান্না করতে লাগলো। নাদিয়া কখনো ভাবেনি রাজের সামান্য একটা জীবনে এত কিছু ঘটে গেছে। নেহা কোনো রকমে নিজেকে সামলিয়ে নাদিয়াকে উঠিয়ে দোলনায় বসিয়ে দেয়। নাদিয়া তো নেহাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। জানি না ভাই, মেয়ে মানুষ এত কাঁদে কেন? এত পানি কই থেকে আসে ভাই মেয়েদের চোখে? এদিকে রাত ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এক সেকেন্ডের জন্যও নাদিয়ার কথা মাথায় আনেনি। নাদিয়ার চোখের পানি যেন রাজের কাছে কিছুই না। নাদিয়ার কান্না রাজের মনে বিন্দু পরিমাণ অনুভূতি সৃষ্টি করেনি। রাজ কোনো কথা না ভেবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ছাদে যায়। এটা রাজের অভ্যেস। রাতে ঘুমানোর আগে ছাদে গিয়ে সিগারেট টানা আর সকালে ঘুম থেকে উঠেই ছাদে গিয়ে সিগারেট টানা। রাত ছাদে গিয়ে দেখতে পাই নিহা আর নাদিয়া দোলনায় ঘুমিয়ে আছে, একে অপরকে হেলান দিয়ে। রাজ তাকিয়ে দেখে নাদিয়ার চোখ মুখ ফুলে গেছে কান্না করে। রাজ সেদিকে না তাকিয়ে ছাদের এক কোণে গিয়ে সিগারেট টানতে লাগলো। সিগারেট খাওয়া শেষ করে নিচে নেমে আসে। তারপর ডিনার থুকো ব্রেকফাস্ট করে রাজ বাইক নিয়ে বেরিয়ে যায়। তারপর রাজ চলে আসে আবিরদের বাসায়। তারপর আবিরকে ডেকে নিয়ে রানাকেও ডেকে নিল। তারপর কলেজে গিয়ে রানাকে ভর্তির সকল কাজ করে কলেজ থেকে বেরিয়ে এলো। ও, আপনাদের তো বলাই হয়নি, রাজ আর আবির মোটামুটি ভালোভাবেই পাশ করে পরের ইয়ারে উত্তীর্ণ হয়েছে। সাথে নিহা আর নাদিয়ারও অনার্স কমপ্লিট। রাজ আর আবির তারপর আবির, রানা আর রাজ কলেজ থেকে বেরিয়ে তিন রাস্তার মোড়ে এসে আড্ডা দিতে লাগলো। রাস্তা দিয়ে একের পর এক মেয়ে যাচ্ছে আর আবির শুধু হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। এমন সময় আবির বলে ওঠে, ওই যে দেখ মামা, পুরাই রাশিয়ান সার্ভারের মেয়ে বাংলাদেশ সার্ভারে আইলো। রাজ আর রানা তাকিয়ে দেখে তাদের চেয়ে খানিকটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে তো ভালোই আছে আর শর্ট ড্রেস পরে আছে, যার কারণে আবির বলল রাশিয়ান সার্ভার। তখন রানা বলল, সত্যি মেয়েটা জোস, আবিরের সাথে মানাবে ভালো। তুই কি বলিস রাজ? হুম, ঠিক বলেছিস, পুরাই পারফেক্ট জোটে। সত্যি বলছিস মামা, নাকি থাপ্পড় খাওয়ানোর চিন্তা ভাবনা? আরে আমি সত্যি বলছি। আর মেয়েটাকে কি দেখে মনে হয় যে থাপ্পড় মারবে? মেয়েটা অনেক নরম, তাড়াতাড়ি যা, মেয়েটা চলে যাচ্ছে, দৌড় লাগা শালা। ওকে মামা, যাইতেছি, 10 সেকেন্ড দাঁড়া, মনে মনে দোয়া করে নেই একটু। আরে আমরা তো আছি না, তুই যা। ওকে গেলাম, তোদের ভরসায়। 1 2 3 গেলাম। এই বলে আবির দৌড়ে মেয়েটার সামনে চলে গেল। এদিকে রানা আর রাজ তো হেসে গড়াগড়ি খাচ্ছে, কারণ মেয়েটাকে দেখে মনে হচ্ছে কমসে কম দু চারটে তো খাবেই। এই জন্যই আবিরকে পাঠালো। রাজ আর রানা তাকিয়ে রইল আবিরের গাল কখন লাল হয়। রাজ আর রানা তাকিয়ে দেখছে আবির মেয়েটার সামনে গিয়ে কি যেন বলছে। এমন সময় মেয়েটা রেগেই ঠাস ঠাস করে দুইটা বসিয়ে দিল আবিরের গালে। আরও একটা মারতে যাবে, আবির মেয়েটার কাছ থেকে ভৌ দৌড়। এটা দেখে তো রানা আর রাজ মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তারপর আবির গালে হাত দিয়ে চলে এলো রাজ আর রানার কাছে। আবিরকে দেখে রানা আর রাজ তাদের হাসি থামিয়ে আবিরের দিকে তাকালো। গালে পুরো 5 আঙুল। তখন আবির বলল, কাজটা কি ঠিক করলি মামা? তোদের আমি দেখে নিব। আরে আমাদের পরে দেখিস, ওই যে সামনে তাকিয়ে দেখ, ওই মেয়েটা আসে আর তার সাথে একটা ছেলে, মেয়েটার বয়ফ্রেন্ড হবে হয়তো। এই রে খাইছে বজ্জা দোকানদার কাইল্লা বেরি। আর তোদের আমি পরে দেখে নিব, আগে নিজের যান বাঁচাই। পালা আবির পালা। এটা বলেই আবির দিল ভৌদর। রাজ আর রানা সেখানে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। রাজ বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। রাজের ঘুম ভাঙল বুকে কিছু ভারী অনুভব হওয়ায়। রাজ ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নাদিয়া তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে রাজ মুহূর্তের মধ্যেই রেগে গেল। সাথে সাথে নাদিয়াকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিল আর চিৎকার করে নেহা আর তার আম্মুকে ডাক দিল। এদিকে লাথি খেয়ে নিচে পড়ে যেতেই নাদিয়া লাফিয়ে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই নেহা আর তার আম্মু চলে এলো রাজের রুমে। রাজের রুমে এসে তাকিয়ে দেখে রাজ রেগে আছে আর তার পাশেই নাদিয়া দাঁড়িয়ে আছে। তখন রাজ রেগে গিয়ে বলল,
এই মেয়েটা আমাদের বাসায় কেন বুঝতেছি না আমি। এই মেয়েটার কি কোনো বাসা নাই নাকি? আমাদের বাসায় মানে ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার বাসায় থাকতেই পারে। তোর বেস্ট ফ্রেন্ড আমার রুমে কেন? নেক্সট টাইম আমার রুমের আশেপাশে যেন না দেখি, দেখলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কিছু হয়ে যাবে মানে? বিয়ের আগে কি সব কিছু করে ফেলবে? তোর মতো মেয়েকে বিয়ে? তোর মতো মেয়েকে না কখনো কারো ভালো প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না, আর না কারো বউ। রুম থেকে বের হ ফাস্ট। বের হবো না কি করবো? এটা শুনতেই রাজ আরও চরম লেভেলের রেগে গেল। হাতের কাছে থাকা ফুলদানিটা সাথে সাথে দেয়ালে ছুঁড়ে মারল। সাথে সাথে ফুলদানিটা ভেঙে চুরমার হয়ে গেল। তখন রাজ রেগে পড়ল। এখনো দাঁড়িয়ে থাকার সাহস কি করে হয় আপনার? নেহা, তোর বান্ধবীকে নিয়ে রুম থেকে বের হ, না হলে কিন্তু আমি এই বাসা থেকে বেরিয়ে যাব। রাজের চিৎকার দিয়ে কথাগুলো বলল। রাজের চিৎকার শুনে রাজের আম্মু সহ নেহা ও নাদিয়া কেঁপে উঠল। রাজের চিৎকার শুনে নেহা নাদিয়াকে নিয়ে রাজের রুম থেকে বেরিয়ে গেল, সাথে রাজের আম্মু। তারপর রাজ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তাকিয়ে দেখে নাদিয়া আর নেহা সাথে তার আম্মু গল্প করছে। রাজ কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে পড়ে। রাজ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ভাবছে, এই মেয়েটা আমাদের বাসায় পড়ে আছে কেন? আর আমই বা কোনো কিছু বলছে না কেন? আসলে এই মেয়েটার উদ্দেশ্য কি? না, এভাবে চলতে দেওয়া যাবে না, এর একটা বিহিত করতেই হবে। রাজ এসব আনমনে ভাবছে আর সিগারেট খাচ্ছে। কিছুক্ষণ পর আবির আর রানা আসে। রানা রাজকে গভীরভাবে চিন্তা করতে দেখে বলল, কিরে, এত কি ভাবছিস? আর বলিস না মামা, শালার কোনো জায়গায় শান্তি নেই। এই নাদিয়া মেয়েটা তো কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে ওকে দেখলে। আবে ধুর, এসব ধুলোবালি তো গায়ে পড়বেই। তাই বলে কি তুই ধুলোবালির দিকে তাকিয়ে থাকবি? দেখবি ধুলোবালি একসময় ঝরে পড়ে যাবে। তবে মনে হচ্ছে না এভাবে সরবে। তবে ও হয়তো জানে না, আমার মন থেকে একবার উঠে গেলে সামনে এসে থাক। আর বললাম না, বুঝে নে। বুঝে নিলাম। মামা চল। কোথায়? আমার রাশিয়ান সার্ভারে। তোর রাশিয়ান সার্ভার মানে বুঝলাম না। আবে চল না, গেলেই দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আবির রানা আর রাজকে নিয়ে চলে এলো মহিলা কলেজের সামনে। কলেজ ছুটি দেওয়ায় মেয়ের অভাব নেই। আবির তো হাঁ করে একটার পর একটার দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে আবিরের রাশিয়ান সার্ভার। আবিরের রাশিয়ান সার্ভার দেখে রাজ দিল একটা লাথি। এটা দেখে রানাও আর বাকি থাকে কেন, রানাও দিল এক লাথি। লাথি খেয়ে আবির বলল, হারে মামা, মারতেছিস কেন? তোদের রাশিয়ান সার্ভারে নিয়ে আইলাম, আর তোরা? তো রাশিয়ান সার্ভার আমি বের করতেছি। এই বলে রানা আর রাজ আরও একটা ঝপ করে মেরে দিল। তখন আবির বলল, এই তুই চুপ কর, আমাদের বিষয় আমরা বলবো, তুই যা এখান থেকে। তারপর রানা, আবির আর রাজ চলে এলো সেখান থেকে। তারপর ঘোরাঘুরি আড্ডা দিতে দিতেই বেজে গেল প্রায় 12টা। এদিকে রাজের আম্মু এখনও অপেক্ষা করছে রাজের জন্য। সবাই ঘুমিয়ে গেছে। আসলে তারা আমাদের যতই বকা দিক, মারুক, রাগ করুক, কিন্তু দিন শেষে তারাই আমাদের প্রকৃতভাবে ভালোবাসে। কাজে থাকলে হয়তো আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু বাসা থেকে বের হয়ে দেখবেন স্বার্থ কাকে বলে। স্বার্থ ছাড়া বাবা মা ছাড়া কেউ পাশে থাকে না। প্রতিটা মুহূর্তে বাবা মায়ের ভালোবাসা অনুভব করতে পারবেন। এদিকে রাজের আম্মু একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু রাজ ফোন ধরছে না। অনেক চিন্তা হচ্ছে রাজের আম্মুর। তখন নেহা তার রুম থেকে বের হয়ে বলল, কি হলো আম্মু, এখনো ঘুমাওনি? রাজ তো এখনো এলো না, আর ফোনটাও ধরছে না। তোমার কি মনে হয় ও ফোন ধরে তোমার চিন্তাটা কমাবে? আরে না, ও ফোন ধরবে না ইচ্ছে করে তোমার চিন্তা বাড়ানোর জন্য। ও কখনোই চাইবে না তোমার চিন্তাটা একটু কমুক। এই তুই চুপ কর, যা রুমে গিয়ে ঘুমা। এত হিংসা কেন তোর ওর সাথে? যা, আমি আবার কই হিংসা করলাম? আসলে ভালো কথা বললেই দোষ। নেহা আর তার আম্মু কথা বলছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। নেহা গিয়ে দরজা খুলে দিল। তাকিয়ে দেখে রাজ। তখন নেহা বলল, তোমার গুণধর ছেলে আইছে, ভালো করে খাওয়ায় যাও। এই তুই চুপ কর, আমাদের বিষয় আমরা বলবো, তুই যা এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। নাদিয়ার সাথে শুধু একবার তোর বিয়ে করিয়ে দিতে পারি, তারপর তোরে দেখবো। দিনের বেলায় স্বপ্ন দেখা ভালো না। আম্মু খাবার দাও, ক্ষুধা পাইছে।
তুই টেবিলে গিয়ে বস, আমি দিচ্ছি। তারপর নেহা চলে গেল তার রুমে। রাজ গিয়ে টেবিলে বসলো। এমন সময় নেহার রুম থেকে নাদিয়া বের হলো। নাদিয়া এসে রাজের পাশে চেয়ার টেনে বসে পড়ল। তা দেখে রাজ রেগে গিয়ে বলল, আম্মু, এত রাতে এই মেয়ে খাবার টেবিলে কি করছে? দেখ রাজ, এত রাতে সিনক্রেট করিস না। তুই খাসনি বলে নাদিয়াও খাইনি। আমি কি কাউকে খেতে মানা করেছি? আর তুমিও না, যারা তারে আমার সাথে মিলাও। আমি খাই না খাই তাতে ওনার কি? দেখ রাজ, একে অপরের প্রতি সম্মান ভালোবাসা না থাকলে না এই অনুভূতিটা সৃষ্টি হয় না। মানুষ মাত্রই তো ভুল। নাদিয়া মা না হয় একটা ভুল করেছে, অনেক হয়েছে। এবার তুই ওকে ক্ষমা করে দে। দেখ, ও তোরে ভালোবাসে বলেই তোর জন্য না খেয়ে আসে। তোকে সত্যি অনেক ভালোবাসে। ভালোবাসা না? থুর, খাবোই না। এই বলে রাজ টেবিল থেকে উঠে তার রুমে চলে গেল। পিছন থেকে তার আম্মু অনেক ডাকলেও রাজ ফিরে তাকায়নি। এটা দেখে নাদিয়া আর বসে থাকলো না। নাদিয়াও না খেয়ে উঠে গেল নেহার রুমে। রাজের আম্মু কাউকে কিছু বলতে পারলো না। মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, জানি না এর শেষটা কি হবে। এই বলে রাজের আম্মু তার রুমে চলে গেল। এদিকে নাদিয়া নেহার রুমে গিয়ে কাঁদতে থাকে। তা দেখে নেহা বলল, কেঁদে কেঁদে নিজেকে দুর্বল করে তুলিস না। তুইও রাজের মতো শক্ত হতে শিখ। শুধু আমার জন্য ও না খেয়ে রুমে চলে গেল? আরে, ওর চিন্তা করতে হবে না। ও বাইরে থেকে অনেক কিছুই খেয়ে এসেছে নিশ্চয়। আর এখন রুমে গিয়ে সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়বে। তোর কথা একটাবারও চিন্তা করবে না। তুই কেন ওর জন্য কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দিচ্ছিস? চল, কিছু খেয়ে নিবি। না, আমার এখন খিদে নেই, আমি খাবো না। ওকে, তাহলে এখন না কেঁদে ঘুমিয়ে পড়। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে যায় বাইক নিয়ে। আবির, রাজ আর রানা আড্ডা দিচ্ছে ক্যাম্পাসে বসে। এমন সময় রাজের চোখ যায় নিলয়ের উপর। তখন রাজ রানাকে উদ্দেশ্য করে বলে, কি রে রানা, নীল এখানে কি করে? তোরে তো বলছিলাম চট্টগ্রামে আর থাকবে না, ঢাকায় চলে এসেছে। এক্সাম শেষ করেই ও ঢাকায় চলে এসেছে। হয়তো এই কলেজেই ভর্তি হয়েছে। হবে হয়তো। তোর বাসার পাশেই তো থাকে। আর নাদিয়া না কি যেন নাম মেয়েটার, ওরই তো ভাই। না, দেখা হয়নি। আমাদের দিকেই তো আসছে নিলয়। ওকে তো আমি... আরে আসুক না, দেখি কি বলে। আর তুই এত গরম হচ্ছিস কেন? এটা চট্টগ্রাম না। আর ওর ভুলও বুঝতে পেরেছে। সম্পর্কটাও আর আগের মতো নাই, শত্রুতাও আর নাই। দেখ, ও যদি আগের মতো আবারও বন্ধুত্ব করতে আসে রাজি হবে না বলে দিলাম। তুই যদি ওর সাথে বন্ধুত্ব করিস তাহলে তোর আর আমার সম্পর্ক আজ থেকে শেষ। আব্বে ইয়ার। রাজ আর রানা কথা বলতে বলতে নিলয় রাজের সামনে এসে হাজির। তখন রানা বলল, কিরে, এইখানে কি তোর? যা এখান থেকে। আমার রাজের সাথে কথা আছে নাদিয়ার বিষয়ে। দেখ, ও কোনো কথা শুনবে না। দুই ভাই বোন মিলে কি পাইছি সরে। ঠিক মতো 3টা মাসও ঘুমোতে পারেনি তোর বোনের জন্য। এখন তুই কি বলতে এসেছিস? তোর জন্য চট্টগ্রাম থেকে এখানে চলে এসেছে শুধুমাত্র তোর গায়ে হাত তুলবে না বলে। কিন্তু তুই তো একটা বেঈমান। কোনো কিছু না বুঝে মারতে চেয়েছিলি ওকে। তোর মতো ছেলে একসময় আমার বন্ধু ছিল ভাবতেও ঘৃণা হয় আমার। সামান্য একটা মেয়ের জন্য তুই আমাদের সম্পর্কটা নষ্ট করেছিলি। চলে যায় এখান থেকে, না হলে কিন্তু ভালো হবে না। আরে তুই চুপ করবি? নিলয়, বল কি বলবি? এটা বলেই নিলয় চলে গেল সেখান থেকে মন খারাপ করে। তখন রাজ বলল, এটা তুই কোনো কাজ করলি? একসময় তো আমাদের বন্ধু ছিলি, দেখলি না মন খারাপ করে চলে গেল। আমি বুঝিয়ে বলতে পারতাম। ওর মতো বন্ধুর আমাদের দরকার নাই। আর তোকে বুঝিয়ে বলতে হবে না। চল, ক্লাসের টাইম হয়ে গেল। চল। তারপর আবির আর রাজ ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে দেখে নিলয় একটা বেঞ্চে মন খারাপ করে বসে আছে। তারপর তারা অন্য একটা বেঞ্চে বসে পড়ল। তারপর একে একে সব ক্লাস শেষ করলো। ক্লাস শেষ করে রাজ বাইক নিয়ে বাসায় চলে এলো। কলিং বেলে চাপ দিতেই নাদিয়া এসে দরজা খুলে দিল। এটা দেখে রাজ কিছু বলল না। রাজ সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল তার রুমে। নাদিয়াও রাজের পিছু পিছু এসেছে রাজের রুম অবধি। রাজ রুমে ঢুকেই দরজাটা লাগাতে যাবে, এমন সময় নাদিয়া রুমের ভিতরে ঢুকে দরজাটা লক করে দিল। এটা দেখে রাজ রেগে গিয়ে বলল,
সমস্যা কি আপনার? এভাবে সমস্যা কি আপনার? এভাবে দরজা আটকালেন কেন? আমার তো কোনো সমস্যা নেই, যত সমস্যা তো তোর। তোর সমস্যা আজ বের করতেছি আমি। কি করবেন? কি 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 করবেন? রুম থেকে বের হন। তোরে ভালোবাসি বলেই এতদিন তোর অবহেলা সহ্য করছি, কিন্তু আর না। বল ভালোবাসবি কি না? কখনো না। তোর নাকি কিভাবে হ্যাঁ বলতে করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। তোরে ভালোবাসি বলেই তোর সাথে ভালো ব্যবহার করতেছি, কিন্তু আর না। আমাকে আবার আগের মতো হতে। এটা বলেই নাদিয়া পিছন থেকে একটা ছুরি বের করে ফল কাটার, তারপর রাজের হাত ধরে রাজের হাতের সামনে ধরে। তখন রাজ বলল, পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোর ভালোবাসা আর অভিমান দুটোই আমাকে পাগল বানিয়ে দিয়েছে। বল ভালোবাসবি কিনা, সম্পর্কে আগের মতো ঠিক করবি কিনা? যত চেষ্টাই করো না কেন, সম্পর্ক আর কখনোই ঠিক হবে না। কারণ আমি দুষ্টমি সহ্য করি, কিন্তু বেমানি আর অপমান না। আর ভালোবাসা, সেটা তো আর সম্ভব না। মানুষকে চান্স আমি একবারই দিই, দ্বিতীয়বার না। রাজ কথাগুলো বলতেই নাদিয়া রাজের হাতে ছুরি দিয়ে একটা টান দিল। সাথে সাথেই রাজের হাত কেটে রক্ত পড়তে লাগলো। রাজ এক হাত দিয়ে হাত চেপে ধরে বলল, সামান্য আমার হাত কেটে ভয় দেখে যদি ভাবো আমার ভালোবাসা পাবে, তাহলে ভুল ভাবছো তুমি। আমাকে মেরে ফেললেও আর আমার ভালোবাসা পাবে না। আর এই সামান্য আমার হাত কেটে ভয় দেখাও, আরে এর চেয়ে বেশি আমি নিজের হাত নিজে কাটতে পারি। এটা বলেই রাজ নাদিয়ার হাত থেকে ছুরিটা নিয়ে নিজের হাতে আরও একটা টান দিয়ে দিল। এবার আরও বেশি রক্ত পড়তে লাগলো। তখন রাজ তার হাত নাদিয়ার সামনে উঠিয়ে ধরে বলল, এটা তো কিছুই না, এই রক্ত তো সামান্য। আমারে যদি মেরে ফেলাও হয়, তাহলে এই রাজ কখনো তার সিদ্ধান্ত বদলাবে না। এটা দেখে নাদিয়া কাঁদতে লাগলো। তখন নাদিয়া কিছু না ভেবেই রাজের হাত থেকে ছুরিটা নিয়ে নিজের হাতে এক টান দিল। সাথে সাথে হাত কেটে রক্ত পড়তে লাগলো। তখন রাজ বলল, তুমি যদি ভাবো নিজের ক্ষতি করে আমার মন গলাবে, তাহলে তুমি পিনিকে আছো রে ভাই, পিনিকে। আমি পিনিকে আছি না, আমি কিন্তু সত্যি সত্যি মরে যাবো বলে দিলাম। কেউ যদি মরতে চায়, সে কখনো বলে না আমি মরে যাব। যে মরা, সে এমনিতেই মরে যাবে। সত্যি কিন্তু মরে যাব। আর কখনো ভালোবাসি বলতেও আসবো না। দূর আকাশের পুরী জমানো যেখানে লক্ষ তারার মাঝেও আমাকে খুঁজে পাবে না। আর কোনো দিনও ফিরে আসবো না। আব্বে তো যাও না, কে আসতে বলেছে তোমায়? আমার পিছু ছাড়ো এবার, তো একটু শান্তি দাও আমায়। যাও, আর কখনো বিরক্ত করবো না তোমাকে। শান্তিতে থেকো তো, আর দেখতে পারবে না আমায়। ভালো থেকে নিজের যত্ন নিও। আরেকটা কথা, আমার মৃত্যুর পরে আমাকে দেখতে এসো একবার, তাহলে মরার পরে একটু শান্তি পাবো আমি। এটা বলে নাদিয়া কাঁদতে কাঁদতে রাজের রুম থেকে বের হয়ে নাদিয়া তাদের বাসায় চলে গেল। নাদিয়াকে এভাবে কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হতে দেখে নেহা তাড়াতাড়ি রাজের রুমে গেল। রাজের রুমে গিয়ে নেহা দেখতে পেল রাজের হাত থেকে রক্ত পড়ছে। তা দেখে নেহা বলল, কিরে, তোর হাত কাটলো কিভাবে? অনেক রক্ত পড়তেছে তো। দাঁড়া, ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলি। আরে কিছুই হবে না, এই সামান্য কাটায়। তুই অ্যান্টিসেপ্টিক বক্সটা নিয়ে আয়, পরিষ্কার করে নিলে হয়ে যাবে। ঠিক আছে। তারপর নেহা অ্যান্টিসেপটিক বক্সটা নিয়ে এসে রাজের হাত পরিষ্কার করে দিয়ে হালকাভাবে ব্যান্ডেজ করে দিল। তখন নেহা বলল, কিরে, তুই নাদিয়াকে কি বলছিস? ও কাঁদতে কাঁদতে বের হয়ে গেল কেন? আর তোর হাত কাটলো কিভাবে? আমি কিছুই বলিনি, আর হাত আমি নিজে নিজেই কেটেছি। নিজে নিজে কাটছিস মানে? তুই কি সাইকো? আর নাদিয়ার সাথে তোর কিছু একটা হয়েছে, নাহলে নাদিয়া এইভাবে কাঁদতে কাঁদতে বের হবে কেন? কি আর হবে, কিছুই হয়নি, জাস্ট মরতে গেছে এইটুকুই। আমার না এইসব দেখে হাসি পাচ্ছে। কারো যদি মরার ইচ্ছে থাকে, সে কি মানুষকে বলে বেড়ায় যে আমি মরবো? যার মরার ইচ্ছে থাকবে সে কখনোই এমনটা বলবে না। সত্যি হাসি পাচ্ছে আমার। আসলেই তুই পাগল হয়ে গেছিস। কী সব চাঁদা বকছিস? সত্যি সত্যি যদি নাদিয়া কিছু করে বসে? নাদিয়া কিন্তু মেন্টালিভাবে অনেক সিক হয়ে আছে। সত্যি সত্যি যদি কিছু করে বসে? আরে কিছুই করবে না, আর করলেই বা আমার কি? আসলে তুই কি মানুষ? তোরে আমার ভাই ভাবতেও ঘৃণা হচ্ছে। নাদিয়ার যদি কিছু হয়ে যায়, আমি তোকে কোনো দিনও ক্ষমা করবো না, মনে রাখিস। এই বলে নেহা রাজের রুম থেকে বেরিয়ে নেহাদের বাসায় চলে আসে। কলিং বেল চাপ দিতেই নেহার আম্মু দরজা খুলে দিল। তখন নেহার আম্মু বলল, নাদিয়ার কি কিছু হয়েছে? দেখলাম কাঁদতে কাঁদতে এসে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল।
আমি পিছন থেকে ডাকলাম, কিন্তু কথাই শুনল না। কথাটা শোনা মাত্রই নেহা দৌড়ে নাদিয়ার রুমে চলে এলো। সাথে সাথে নেহার আম্মু। নেহা নাদিয়ার রুমে এসে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু নাদিয়া দরজা খুলছে না। ভিতর থেকে কোনো সাড়া শব্দও আসছে না। এটা দেখে নেহা খুব ভয় পেয়ে গেল। নাদিয়ার আম্মু এটা দেখে তো কাঁদতে শুরু করলো। নাদিয়ার আব্বু কিংবা নিলয় কেউ বাসায় নেই। নাদিয়ার আম্মু আর নেহা কি করবে ভেবে পাচ্ছে না। এমন সময় নাদিয়ার আম্মুর এক্সট্রা চাবির কথা মনে পড়ে। নাদিয়ার আম্মু তাড়াতাড়ি এক্সট্রা চাবি এনে দরজা খুলে ভিতরে যেতেই দেখে নাদিয়া ফ্লোরে পড়ে আছে, আর তার শরীর থেকে বিষের গন্ধ আসছে। নাদিয়ার এই অবস্থা দেখে নেহা দৌড়ে নাদিয়ার মাথাটা তার কোলে তুলে নেয় আর গালে হাত দিয়ে কথা বলানোর চেষ্টা করতে থাকে, আর অঝোর ধারায় তার চোখ থেকে পানি পড়তে থাকে। বেস্ট ফ্রেন্ড হারানোর কি যন্ত্রণা তা শুধু বেস্ট ফ্রেন্ডের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন হলেই বোঝা যায়। নাদিয়ার আম্মু তো কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। নাদিয়ার আম্মু কাঁদতে কাঁদতে কোনো রকমের ফোনটা হাতে নিয়ে নাদিয়ার আব্বুকে কল করতে থাকে। এদিকে নিলয় বাসায় আসতেই কান্নার আওয়াজ শুনতে পায় উপর থেকে। নিলয় দৌড়ে উপরে গিয়ে দেখে নেহা নাদিয়ার মাথা থেকে কোলে নিয়ে অযোধ্যারায় কাঁদছে, আর ঘর থেকে বিষের গন্ধ আসছে। কয়েক সেকেন্ডের জন্য নিলয় পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। নিলয়ের পুরো দুনিয়াটাই উল্টে পাল্টে যেতে লাগলো। নিলয়ের সাথে সাথে নাদিয়াকে কোলে তুলে নিয়ে গাড়ি নিয়ে হসপিটালে আসতে লাগলো। নিলয় গাড়ি চালাচ্ছে আর তার আম্মু নাদিয়াকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এদিকে নেহা কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রাজের রুমে চলে যায়। রাজ নেহাকে কাঁদতে দেখে বলল, কিরে কাঁদছিস কেন? রাজ, নাদিয়া বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। নিলয় তাকে হসপিটাল নিয়ে গেল, জানি না বাঁচবে কিনা। কথাগুলো শুনে রাজ চুপ হয়ে গেল। রাজের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল, কারণ একসময় ভালোবাসতো, এখন হয়তো বাসে না। রাজ কিছুক্ষণ চুপ থেকে ইগো নিয়ে বলল, ও তা আমার কাছে কেন এসেছিস? তুই কি মানুষ? তোর জন্য নাদিয়া মরতে বসেছে আর তুই বলছিস তোর কাছে কেন এসেছি? তুই তোর ইগো নিয়ে থাক। আর একটা কথা বলে গেলাম, নাদিয়ার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। এটা বলেই নাদিয়া বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে রাজ রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় তার আম্মু এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। নেহা কাঁদতে কাঁদতে রাজের রুমে আসায় তার আম্মু নেহার পিছনে এসে রাজ আর নেহার সব কথা শুনেছে, তাই রাজের আম্মু এসে থাপ্পড় মারল। রাজ থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন রাজ বলল, আম্মু তুমি আমাকে মারলে? খবরদার আমাকে আম্মু বলে ডাকবি না। যে মেয়েটা হসপিটালে আছে তোর জন্য, তোকে ভালোবাসে বলে আত্মহত্যা করতে গেছি, আর তুই বলছিস তোর কাছে কেন এসেছে? তোর জন্য 3 মাস ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে। শুধু তোকে ভালোবাসে বলে তোর এত অবহেলা সহ্য করেছে, আর তুই কি করেছিস? প্রতিনিয়ত ওকে অবহেলা করে দূরে সরে দিয়েছিস। মানুষ মাত্রই তো ভুল করে, নাদিয়াও না হয় একটা ভুল করেছে, তাই বলে তুই এত বড় শাস্তি দিবি? তুইও তো একসময় তাকে ভালোবাসতি, ভালোবাসার মাঝে একটু ভুল বোঝাবুঝি হবেই, তাই বলে তুই তোর ইগো নিয়ে থাকবি? এত ইগো তোর? তুই তোর ইগো নিয়ে থাক। তুই কারো না ভালোবাসা পাওয়ার যোগ্য, না কারো ভাই হওয়ার যোগ্য, না কারো ছেলে হওয়ার যোগ্য। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। যা আমার চোখের সামনে থেকে। রাজ তার আম্মুর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজের চোখে প্রায় পানি চলে এসেছে, কারণ তার আম্মু কখনো তার সাথে একটু রাগী গলায় কথা বলেনি, আর আজ সেই আম্মু তাকে বলছে এরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। এই শেষ লাইনটা রাজের বুকে এসে লাগে। রাজ তার আম্মুর প্রতি এরকম ব্যবহারে অনেক কষ্ট পায়, কিন্তু প্রকাশ করলো না। রাজ চুপচাপ রুম থেকে বেরিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। রাজ ফুল স্পিডে বাইক চালিয়ে সোজা চলে এলো নদীর পাড়ে। কেন জানি না রাজ খুব কষ্ট হচ্ছে। রাজ অনুভব করতে পারছে না কেন কষ্ট হচ্ছে তার আম্মুর আচরণে নাকি নাদিয়ার কারণে কষ্ট হচ্ছে তার, সেটা রাজ বুঝতে পারছে না। রাজ পকেট থেকে সিগারেট বের করে একসাথে 2-3টা জ্বালিয়ে টানতে থাকে আর ধোঁয়া ছাড়তে থাকে।
এভাবেই সিগারেট টানছে আর কাশছে রাজ। তবুও সে থামছে না, সিগারেট খেয়েই চলেছে। এদিকে নেহা হসপিটালে আছে, সাথে তার আম্মু। নাদিয়ার আম্মুকে সামলাচ্ছে নেহার আম্মু। নাদিয়াকে আইসিইউতে নিয়ে গেছে। নাদিয়ার আপু পায়চারি করছে। নিলয়ের চোখেও পানি চলে এসেছে। একমাত্র বড় আদরের বোন নাদিয়া। বোনের এই অবস্থাতে ভাই কাঁদবে না তো কে কাঁদবে? আসলে ভাই বোনের ভালোবাসাটা অনেক গভীর, যা কখনো বোঝা যায় না। সত্যি পৃথিবীতে সবচেয়ে সেরা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টর বেরিয়ে আসতেই সবাই ডক্টরের কাছে যায়। তখন নিলয় বলে, আমার বোন ঠিক আছে তো ডাক্তার সাহেব? আমার বোনের কিছু হয়নি তো? আমার বোনের কি অবস্থা এখন? ও ঠিক হয়ে যাবে তো? আমার মেয়েকে ঠিক করে দিন ডাক্তার, যত টাকা লাগে আমি দিব। প্লিজ আপনি আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন। আরে আপনারা এত উত্তেজিত হবেন না, আপনার বোন সুস্থ আছে। আমরা ওয়াশ করে বিষটা বের করে দিয়েছি, ভয়ের আর কোনো কারণ নেই। আর একটা কথা, টাকা দিয়ে পৃথিবীতে সবকিছু কেনা যায় না। ডাক্তার, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? কিছুক্ষণের মধ্যেই কেবিনে দেয়া হবে, দেখা করতে পারবেন। আর একটা কথা, রোগী মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন আর মানসিকভাবে কোনো চাপ দিবেন না। ঠিক আছে ডক্টর, ধন্যবাদ আপনাকে। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, বাঁচা মরা তো সৃষ্টিকর্তার উপর, আমরা তো মাধ্যম মাত্র। এই বলে ডক্টর চলে যায়। কিছুক্ষণের মধ্যেই নাদিয়াকে কেবিনে দেওয়া হয়। সবাই নাদিয়ার সাথে দেখা করছে, কিন্তু নাদিয়া চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না। নাদিয়ার আব্বু আম্মু, নিলয় কিংবা নেহা কেউ নাদিয়াকে কোনো প্রশ্ন করেনি, কারণ নাদিয়া মানসিকভাবে ঠিক নেই। নাদিয়াও কোনো কথা বলছে না, আর তাকেও কেউ জোর করছে না। নাদিয়া শুধু চোখ দিয়ে সবার দিকে তাকাচ্ছে, কিন্তু একজনকেও খুঁজে পাচ্ছে না। নাদিয়া চোখ জোড়া রাজকে খুঁজছে, কিন্তু কোথাও রাজকে দেখতে পারছে না। নাদিয়া মৃত্যুর মুখ থেকেও রাজ তাকে একবার দেখতে পর্যন্ত আসেনি, এটা ভেবেই নাদিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। নাদিয়ার চোখ থেকে এভাবে পানি পড়তে দেখে তার আম্মুর সাথে সাথে তাকে বুকের সাথে জড়িয়ে নেয়। রাত প্রায় 11টা। নাদিয়ার সাথে হসপিটালে আছে নেহা। নেহা জোর করেই সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছে। নেহা নাদিয়ার সামনে বসে আছে। এমন সময় নাদিয়া মুখ খুলে বলে, রাজ একবারের জন্য আসেনি আমাকে দেখতে। নাদিয়ার মুখে হঠাৎ এই কথা শুনতে পাই নেহা। তখন নেহা নাদিয়াকে উদ্দেশ্য করে একটু রেগে পড়ল। ওর নাম একদম উচ্চারণ করবি না। তুই মৃত্যুর মুখে তাও একবার দেখতে আসেনি, তুই ওর জন্য মরতে গেলি কেন? মরে গেলেই কি এই জীবন সব সমাধান? আরে মানুষ মরলেই যদি সব সমাধান হতো, তাহলে হাজারো ছেলে মেয়ে আত্মহত্যা করতো। ও তো তোর জন্য কষ্ট পায়নি, তুই কেন ওর জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস? ও যদি তোকে ভুলে থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? নেক্সট টাইম ওর কথা মুখেও আনবি না। মনকে কথা কিভাবে বোঝাবো? আসলে খুব বেশি ভালোবাসি তো। তোর ভালোবাসা ওর কাছে কোনো দাম নেই। তুই মরে গেলেও ওর কিছু যায় আসে না, তোকে ওরে ভুলে যেতেই হবে। তুই মরে গেলে যার কিছু যায় আসে না, সে অন্তত তোকে কখনোই ভালোবাসেনি। তাই ওর কথা ভেবে নিজেকে কষ্ট দিবি না, আর ভবিষ্যতে এরকম কোনো কাজ করতে যাবি না। হুম। কি আমার মাথায় হাত রেখে বল, ভবিষ্যতে যাই হোক না কেন তুই আর কখনো আত্মহত্যা বা নিজের ক্ষতি করবি না। তারপর নাদিয়া একটু মুচকি হাসি দিয়ে নেহার মাথায় হাত রেখে তার কথার সম্মতি জানায়। নাদিয়া নেহাকে জড়িয়ে ধরে। নাদিয়া ভাবতে পারেনি নেহা তাকে এতটা ভালোবাসে। আসলে বেস্ট ফ্রেন্ড মানেই এক অন্যরকম বন্ধুত্ব বা ভালোবাসা, যা কখনো বোঝানো যাবে না, প্রকাশ করা যাবে না। এখানেই কি রাজা নাদিয়ার ভালোবাসা ইতি টানবে, নাকি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে, নাকি নাদিয়া আর রাজের অভিমানের দেওয়াল কখনো শেষ হবে না? রাজ কি অভিমান ভেঙে নাদিয়াকে কাছে টেনে নিবে, নাকি নাদিয়া অভিমান করে আরও দূরত্ব বাড়িয়ে নিবে? রাত প্রায় 1টা বাজতে চলল। রাজ এখনও নদীর পাড়ে বসে আছে ঘাসের উপর। রাজের বাসায় যেতে মন চাচ্ছে না, যাবেই বা কিভাবে? অনেক সিগারেট খেয়েছে, যা বলার বাহিরে। রাজের চোখ পুরো লাল হয়ে আছে। রাজ আর কোনো কিছু না ভেবে সেখানেই শুয়ে পড়ে ঘাসের উপর। এদিকে নাদিয়ার বেডে মাথা হেলান দিয়ে হালকাভাবে ঘুমিয়ে আছে নেহা। তখন নেহার ফোনটা বেজে ওঠে। নেহা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তার আম্মু। নেহা ফোনটা রিসিভ করে বলে,
আম্মু বলো, এত রাতে কেন ফোন দিয়েছ? রাজ কি তোদের ওখানে গেছে? না আম্মু, ও কেন এখানে আসবে? আর ওর কথা আমাকে বলতেছো কেন? আর তুমি এখনো ঘুমাওনি? সেই বিকেল টাইমে আমি একটু বকাবকি করেছিলাম রাজকে। সেই তখন বাইক নিয়ে বেরিয়েছে, এখনো বাসায় আসেনি। কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই বুঝতেছি না। কখন থেকে ফোন করছি, ফোনও বন্ধ বলছে। রাত প্রায় 1টা বাজতে চললো, না জানি কোথায় কি অবস্থায় আছে। কেন যে তখন বকতে গেলাম। আম্মু তুমি কোনো চিন্তা করো না, রাত চলে আসবে, হয়তো কোনো বন্ধুর বাসায় গেছে। তুই একটু ওর বন্ধুদের ফোন করে দেখ না, তাদের বাসায় আছে নাকি। ও যখন বাসা থেকে বের হয় ওর মনের অবস্থা ভালো ছিল না। অনেক চিন্তা হচ্ছে, আমার কিছু হয়ে যায়নি তো রাজের? আম্মু তুমি চিন্তা করো না, এমন কিছুই হয়নি, আমি দেখছি। রাজের আম্মু ড্রয়িং রুমে বসে আছে চিন্তিত হয়ে। কোনোভাবেই ঘুম আসছে না তার। কীভাবেই বা ঘুম আসবে? আদরের ছেলে বলে কথা। রাজের আব্বুও বাসায় নেই, কোনো একটা কাজে দেশের বাইরে গেছে। রাজের আম্মু এত রাতে কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে নেহা তো পড়ল আরেক চিন্তায়। নেহা মুখে মুখে রাজকে অনেক কিছু বললেও রাজকে অনেক ভালোবাসে। নেহা অনেক চিন্তিত হয়ে আবিরকে ফোন দিল, কিন্তু আবির ফোন ধরছে না। 2-3 বার ফোন দেওয়ার পর আবির ফোনটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, আপু, হঠাৎ এত রাতে ফোন দিয়েছো, যে কোনো কিছু হয়েছে নাকি? রাজ কি তোর কাছে আছে? আমার কাছে থাকবে কেন? কেন, ওর কি কিছু হয়েছে নাকি? সে বিকেল থেকে বাসায় ফেরেনি, এখনো রাত হতে চলে গেল। তোর সাথে কি ওর দেখা হয়েছিল? না, আমাদের সাথে তো ওর দেখা হয়নি সেই বিকেল থেকে। বিকেলে আড্ডা দিতেও আসেনি আজ। আর রাজ তো এত বড় বাড়ির বাইরে থাকার ছেলে না। বাসায় কি কিছু হয়েছে নাকি? তারপর নেহা সব খুলে বলল। নেহার কথা শুনে আবিরও অনেক চিন্তিত হয়ে গেল। নেহার এবার সত্যি সত্যি কান্না আসছে। নেহা কান্না কণ্ঠে বলল, প্লিজ আবির, একটু খুঁজে দেখ না, আমার ভাইটা কোথায় আছে, কোনো বন্ধুর বাসায় আছে নাকি। আর ওর ফোনটাও বন্ধ, আম্মুর জন্য অনেক টেনশন করছে। আমি দেখছি কি করা যায়, চিন্তা করবেন না। তারপর আবির ফোন করলো রানাকে। রানাকে ফোন দিয়ে সব খুলে বলল আবির। তারপর আবির বাইক নিয়ে বাসা থেকে বের হলো। কয়েক মিনিটের মধ্যে রানাও চলে এলো। রানা আর আবিরের অনেক চিন্তা হচ্ছে, এত রাতে কই থাকতে পারে আবির, তাদের কোনো আইডিয়া নেই। তবুও তারা দুজনে খুঁজতে শুরু করলো রাজকে। নিহা তো চিন্তায় অস্থির হয়ে আছে আর পায়চারি করছে। আর কিছুক্ষণ পর পর আবিরকে ফোন দিচ্ছে রাজকে পেয়েছে কিনা। এভাবেই প্রায় অনেক জায়গায় খুঁজে ফিরল আবির আর রানা, কিন্তু কোথাও রাজকে খুঁজে পেল না। এক প্রকার হতাশের সাথে অনেক চিন্তিত তারা। তবুও তারা রাজকে খুঁজতে লাগলো। রাজ এত রাতে কই যেতে পারে, কোনো কিছু হয়ে গেল না তো রাজের? এসব ভেবেই তাদেরও অনেক ভয় হচ্ছে। নেহা তো কান্না করে দেওয়ার মতো অবস্থা। এত রাতে নেহা না কিছু করতে পারছে না কিছু ভাবতে পারছে। তার আম্মু তাকে বারবার ফোন দিচ্ছে আর নেহা তার আম্মুকে রাজ ফিরে আসবে বলে সান্ত্বনা দিচ্ছে। নেহারও ভয় হতে থাকে, কারণ রাজ মানসিকভাবে ঠিক নেই। যাই হয়ে যাক না কেন, রাজ তো এত রাতে বাড়ির বাইরে কখনোই থাকে না। রাজের কিছু হয়ে যায়নি তো, এসব ভেবেই ভয় হচ্ছে নেহার। এদিকে রাত প্রায় 3টা। রাত চোখ খুলে দেখে সে এখনও নদীর পাড়েই শুয়ে আছে। তার পাশেই বাইকটা স্ট্যান্ড করে রাখা। রাত শোয়া থেকে উঠে বসে 2 হাত দিয়ে কিছুক্ষণ নিজের মাথা চেপে ধরে থাকে। তার মাথা অনেক ব্যথা করছে। রাজ পকেট থেকে তার ফোনটা বের করে দেখার জন্য রাত কয়টা বাজে। রাজ ফোনটা বের করে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। রাজ আর কোনো কিছু না ভেবে বাইক নিয়ে বাসায় আসতে লাগলো। এদিকে রাজের আম্মু এখনও ড্রয়িং রুমে বসে আছে রাজের জন্য চিন্তিত হয়ে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রাজের আম্মু তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দেয়। সামনে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে। এটা দেখে রাজের আম্মুর মুখ থেকে চিন্তার ছাপ সরে গেল এবং একটু স্বস্তি পেল। রাজের চোখ পুরো লাল হয়ে আছে অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে। রাজের আম্মু কিছু বলতে যাবে তার আগেই রাজ পাশ কাটিয়ে ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমে যেতে লাগলো। পিছন থেকে রাজের আম্মু অনেক কথা জিজ্ঞেস করলেও রাজ কোনো কিছুই বলল না। চুপচাপ সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গেল। এটা দেখে রাজের আম্মু অবাক হলেও খুশি, কারণ অনেক চিন্তা হচ্ছিল তার রাজের জন্য।
অনেক কিছু ভেবে চলেছিল তিনি, যেগুলো রাজ মিথ্যা প্রমাণ করে বাসায় ফিরেছে। তারপর রাজের আম্মু নেহাকে কল করে বলল যে রাজ বাসায় এসেছে। এটা শুনে নেহা নিজেকে শান্ত করলো এবং আবিরকে ফোন করে বলল রাজ বাসায় চলে এসেছে। তারপর রানা আর আবির একটু স্বস্তি পেয়ে একটা বড় নিঃশ্বাস ছেড়ে যে যার বাসায় চলে গেল। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে চলে এলো ছাদে। ছাদে এসে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো আনমনে। এমন সময় কেউ রাজের কাঁধে হাত দেয়। রাজ তাকিয়ে দেখে রানা আর আবির। তা দেখে রাজ বলল, কি রে, এত সকাল সকাল তোরা? কাল রাতে কইছিলি? আশেপাশে সব জায়গায় তোরে খুঁজলাম, পেলাম না। নদীর পাড়ে ছিলাম, আর তোরা আমাকে কেন খুঁজবে? কাল বিকেল থেকে তুই বাসায় আসিসনি, সাথে তোর ফোন বন্ধ। তোর জন্য আন্টি আর নেহা তো কান্না করছিল। ও, আসলে ভাল লাগছিল না, তাই নদীর পাড়ে গিয়েছিলাম। কখন যে এত রাত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। তোরে এমন দেখাচ্ছে কেন? কেমন যেন হয়ে গেছিস একদিনের মধ্যে। আরে আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তা তো দেখতেই পাচ্ছি। অনেক মান অভিমান হয়েছে রাজ, এবার থাম। নাদিয়াকে এবার তোর আপন করে নেওয়া উচিত। যে মেয়েটা তোর জন্য আত্মহত্যা করতে গেছিল, সে কখনো ভালোবাসার অভিনয় করতে পারে না। এখন আর সম্ভব না আমার জন্য। আমি কাউকে মরতে বলিনি, এসব নিয়ে আর একটা কথাও বলবি না। আচ্ছা বললাম না, কিন্তু তোর একবার দেখতে যাওয়া উচিত ছিল। আমি ডাক্তার যে গিয়ে ভালো করে দেব? যার বাঁচার ইচ্ছা আছে সে বাঁচবে, যার মরার ইচ্ছা আছে সে মরবে। কই, আমাকে কেউ তো ঠকাইছিল, আমি তো মরতে যাইনি। ওইসব ফালতু আবেগ আমার কাছে চলে না। যে আমাকে মনে রাখে না, আমি তাকে চিন্তা ভাবনাতেও রাখি না। এই আবির, বাদ দে তো। রাজ, চল বাইরে থেকে ঘুরে আসি। ভাল লাগতেছে না আমার, তোরা যা তো। আবে চল, ভালো লাগবে। তারপর রানা আর আবির রাজকে জোর করে বাইরে নিয়ে চলে এলো। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে তারা আড্ডা দিতে লাগলো। আবির আর রানা আড্ডা দিচ্ছে আর রাজ এক পাশে চুপচাপ তাদের কথা শুনছে। তখন আবির বলল, কি রে, তোর কি হয়েছে বলতো? এভাবে চুপচাপ মন খারাপ করে আছিস কেন? ভাল লাগছে না আমার, তোরা থাক, আমি গেলাম। এই বলে রাজ সেখানে চলে আসে অন্য একটা জায়গায়। সেখান থেকে প্রায় 2 ঘন্টা পর রাজ বাসায় এসে দেখে তার আম্মু সোফায় বসে কিছু ভেবে চলেছে। রাজ কোনো কথা না বলেই তার আম্মুর কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়ল। রাজের এভাবে তার আম্মুর কোলে মাথা রাখা দেখে তার আম্মু বেশ খানিকটা অবাক হলো, কারণ রাজের যখন মন খারাপ হয় তখন সে তার আম্মুর কোলে মাথা দিয়ে ঘুমোয়। রাজের আম্মু রাজের চুলে হাত বোলাতে বোলাতে বলে, রাজ, দেখ তুই এখন ছোট নেই, অনেক বড় হয়েছিস। নিজের সিদ্ধান্ত নিজে পারিস। যা করবি ভেবে চিন্তা করবি। এমন কিছু করবি না যাতে ভবিষ্যতে তোকে আফসোস করতে হয়। আম্মু, আর একটা কথা, এই রাজ কারোর জন্য আফসোস করে না। সেটা তোর সিদ্ধান্তের উপর। আমরা ভিতর থেকে যতটা নরম, বাইরে থেকে ঠিক ততটাই শক্ত। তোকে আমি ভালোভাবে চিনি, তুই কেমন। আমি তোকে কোনো কিছু জোর করব না, তবে যা করবি নিজের দিকে খেয়াল রেখে ভেবে চিন্তে করিস। সব কিছু তোর জীবনকে প্রভাবিত করবে। একটা ভুল সিদ্ধান্ত তোকে কাঁদাবে, আবার একটা সঠিক সিদ্ধান্ত তোকে হাসাবে। তাই ভেবে চিন্তে সব সিদ্ধান্ত নিবি। আচ্ছা, এসব চিন্তা বাদ দে, এখন একটু ঘুমা, ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যেই রাজ তার আম্মুর কোলে ঘুমিয়ে পড়ল। রাজের আম্মু রাজের চুলে হাত বুলিয়ে বলতে লাগলো, কখন আমার ছেলেটা বড় হয়ে এরকম হয়ে গেল বুঝতেই পারলাম না। বারবার আঘাত পেয়ে আমার ছেলেটা আজ এমন হয়ে গেছে, এখন কারো চোখের জল আর তার মন গলাতে পারে না। সামনে কি হয় এটাই দেখার বাকি। তবে যাই হয়ে যাক না কেন, আমার ছেলেটা হাসি খুশি থাকলেই হয়। আমার হাসি খুশি থাকা ছেলেটা কেমন নীরব হয়ে গেছে আজকাল। আমার ছেলেটা যেন আগের মতো হাসি খুশি থাকে। সৃষ্টিকর্তার কাছে এটাই আমার একমাত্র চাওয়া। রাজ ঘুমিয়ে আছে আর তার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় নেহা বাসে আসে। তখন তার আম্মু বলে, কি রে, চলে এলি? নাদিয়ার কাছে কি আছে? আঙ্কেল আন্টি আছে, আর কিছুক্ষণ পর বাসায় নিয়ে চলে আসবে, প্রায় সুস্থ। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কাল থেকে কিচ্ছু মুখে তুলিসনি। এই বলে রাজের আম্মু রাজের মাথাটা আস্তে করে সরিয়ে চলে যায়। নেহা রাজের মুখের দিকে তাকিয়ে মাথার চুলগুলো হালকাভাবে নেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়।
এভাবেই চলে গেল বেশ কয়েকদিন। এরই মাঝে রাজ আর নাদিয়ার আব্বুও ফিরে এসেছে। নাদিয়া আর রাজের বিষয়টা এখন সবাই জানে। কোথা থেকে তাদের সম্পর্ক শুরু এবং শেষ, সকলেই সব কিছু জানে। নাদিয়া এখন আর রাজের কাছে আসে না ভালোবাসার দাবি নিয়ে। রাজও বিরক্ত বোধ করে না। রাজ এখন একা থাকতেই পছন্দ করে। বাইরে আড্ডা দেওয়া কমিয়ে দিয়েছে। রানা আর আবি রাজের বাসায় এসে আড্ডা দেয়। রাজ নিজেকে আড়াল করে রাখতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে, যেন নীরবতাই তার একমাত্র সঙ্গী। নাদিয়ারও ঠিক একই অবস্থা রাজের মতো, কারণ ছাড়া বেশি কথা বলে না। বেহায়ের মতো রাজের পিছনে পড়ে থাকে না, পাগলামি করে না, কাউকে বলে না তোমায় না পেলে আমি বাঁচব না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এই কথাটা আর কাউকেই বলা হয় না, কারো কাছে আর বলে না প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। এভাবেই কেটে গেল প্রায় 1 মাস। এই 1 মাসে দুইজনে কেউ কারোর মুখ দেখেনি, কারণ নাদিয়া বাসা থেকে বের হয় না আর রাজও কোনো কারণ ছাড়া বাসা থেকে বের হয় না। রাজ আর নাদিয়ার এই অবস্থা দেখে দুই পরিবারই চিন্তিত। তাদের ছেলে মেয়ের এই রকম অবস্থা তারা মেনে নিতে পারছে না। রাজ বিকেলে ঘুমিয়ে আছে। এমন সময় নেহা রাজকে ডেকে তুলল আর সারপ্রাইজ আছে বলে রাজকে নিচে নিয়ে গেল। রাজ নিচে গিয়ে দেখে তার আব্বু আম্মুর সাথে নাদিয়ার আব্বু আম্মু, নিলয় আর নাদিয়া সহ সবাই বসে আছে। নাদিয়া মাথা নিচু করে বসে আছে। রাজ প্রায় 1 মাস পর আজ দেখলো নাদিয়ার সেই চিরচেনা মুখটা। রাজ ভেবে পাচ্ছে না এখানে কি হচ্ছে। রাজ নাদিয়ার আব্বু আম্মুকে সালাম দিয়ে নিজের আব্বুকে বলল, আব্বু কিছু বলবে? আমায় ডেকে আনলে যে। বস এখানে। আমি এখানেই ঠিক আছি, বলো কি বলবে। আমরা সবাই নাদিয়ার তোর বিষয়ে সবকিছু জানি, তাই আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পেরেছি আপনারা সবাই মিলে কি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুই নাদিয়াকে ভালোবাসিস আর নাদিয়াও তোকে ভালোবাসে, এখানে সমস্যা কি? একটু ভুল বুঝাবুঝি তো হতেই পারে। ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। যারে আমি ভালোবাসি না তারে বিয়ে করা এই রাজের পক্ষে সম্ভব না। দেখ, ওরা অনেক আশা নিয়ে এসেছে নাদিয়ার কারণ, আর আমরাও এখানে রাজি। তোমরা রাজি মানে? লাইফ আমার, সো কাকে বিয়ে করব না করব এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। রাজ, তুই কিন্তু ওনাদের অপমান করছিস, সাথে বেয়াদবিও করছিস। এখানে অপমান আর বেয়াদবির কি হলো বুঝলাম না আমি। আর আমি কি ওদের আসতে বলেছি? আমি কি বলেছি আমি নাদিয়াকে পছন্দ করি বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে আসতে? দেখুন আঙ্কেল আন্টি, এখানে মন খারাপ বা অপমানিত হওয়ার কিছুই নেই, এটা কখনো সম্ভব না। দেখ রাজ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি এখানে হ্যাঁ বলেছি মানে হ্যাঁ, তোর এই বিয়ে করতেই হবে। তুই না চাইলেও এই বিয়ে তোকে করতেই হবে। রাজের আব্বু কথাটা শেষ করতেই রাজ রেগে গেল। হাতের কাছে টেবিলে কাচের জগটা ছিল, সাথে সাথেই রাজ সেটা হাত দিয়ে ভেঙে ফেলল। হঠাৎ এমনটা হওয়াতে সবাই চমকে যায়। রাজের হাত দিয়ে হালকা রক্ত পড়তে লাগলো। তখন রাজ বলল, আমিও তোমার ছেলে আব্বু, আমি যেটা না করি সেটা আমার নিজ ইচ্ছা ছাড়া কেউ হ্যাঁ করাতে পারবে না। আর বাড়াবাড়ি আমি করছি? হ্যাঁ, বাড়াবাড়ি তো তোমরা করছো। লাইফ আমার, সিদ্ধান্তও আমার। এখানে আমি আমার আব্বু আম্মুকেই ইন্টারফেয়ার করতে দেব না, কারণ সারা জীবন আমি সংসার করব, তোমরা না। কাকে ভালোবাসবো না বাসবো, কাকে বিয়ে করব না করব, সেটা আমি একান্তভাবে চয়েস করব। এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আমাকে বিন্দু পরিমাণ জোর করা হলে আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হব। রাজের কথা শুনে রাজের আব্বু অনেক রেগে যায়। রাজের আব্বু বসা থেকে উঠে রাজকে থাপ্পড় মারতে যাবে, এমন সময় রাজের আম্মু তার আব্বুকে থামিয়ে বলে, দেখ, রাজ তো ভুল কিছু বলেনি। লাইফটা ওর, ও কাকে বিয়ে করবে না করবে সেটা ওর সিদ্ধান্ত। তুমি ওকে জোর করছো কেন? আমরা ওর সিদ্ধান্তকে প্রাধান্য দেব। তুমি কিংবা আমি ওর সিদ্ধান্তে হস্তক্ষেপ করব না। রাজ আর ছোট নেই, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এখানে আমাদের সিদ্ধান্তের কোনো দাম নাই। তুমি ওকে ওর মতো থাকতে দাও, ওকে ওর সিদ্ধান্ত নিতে দাও। রাজ, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করবি, তোর মন যা চায় তুই তাই করবি। এতক্ষণ নাদিয়া চুপচাপ মাথা নিচু করে সব দেখছিল আর শুনছিল।
কিছু বলছিল না। এবার নাদিয়া আর বসে না থেকে উঠে তার আব্বুকে বলল, আব্বু তোমাকে বলছি, আমি যে ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। আমাকে জোর করে এখানে নিয়ে আসলে কেন? ওর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? যোগ্যতা? আমি যদি তোমার যোগ্যতা দেখে তোমাকে ভালোবাসতাম, বিলিভ মি, তুমি আমার মেসেজে রিপ্লাই পাওয়ারও যোগ্য ছিলে না। আমার চাওয়া প্রত্যেকটা জিনিস দামি হয়। আপনার ভাগ্য ভালো, কোনো এক সময় আমি আপনাকে চাইছিলাম। এটা বলে রাজ বাসা থেকে বের হয়ে যায়। তার আম্মু আর নেহা পিছন থেকে অনেক ডাকলেও রাজ কোনো রেসপন্স না করে বাসা থেকে বের হয়ে চলে গেল। আব্বু তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো কয়েকদিনের মধ্যেই। আমিও দেখে দিতে চাই এই নাদিয়া কারোর জন্য কখনো আফসোস না করে অপেক্ষা করে না। রাজ বাসা থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই নাদিয়া এই কথাটা বলে উঠল। নাদিয়ার কথাই সবাই শখ। নাদিয়াও রাজেদের বাসা থেকে নিজের বাসায় চলে এলো। সবাই হতাশ হয়ে বসে পড়ল নাদিয়া আর রাজের কাহিনী দেখে। রাজ আর নাদিয়াকে তাদের ইচ্ছের বিরুদ্ধে এক করা কখনো সম্ভব হবে না। এতক্ষণে এটা সবাই বুঝে গেছে। রাজ বাসা থেকে বেরিয়ে আবির আর রানাকে কল করে নদীর পাড়ে আসতে বলে ফোনটা অফ করে দিল। কিছুক্ষণের মাঝে আবির আর রানা চলে এলো। রাজ আসার সময় সিগারেট আনতে বলেছিল আবিরকে। রাজ আবিরের কাছে থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট বের করে টানতে লাগলো। তখন রানা বলল, কি রে, কি হয়েছে? হঠাৎ ফোন করে আসতে বললি? আর কি মনে করে আজ বাইরেতেও তোরে জোর করলেও বাড়ি থেকে বের হোস না কয়েকদিন ধরে? আর বলিস না মামা, এই নাদিয়া নামের মেয়েটা আমার জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছে। এতদিন ভালোই ছিলাম, আজ আবার বিয়ের প্রপোজাল নিয়ে আইছে, তার আব্বু আম্মুকে সাথে নিয়ে। তুই যে কেমন ভালো ছিলি সেটা আমরা বুঝতে পারি, তো তুই কি বুঝলি? তোর তো বিয়ে করে নেওয়া উচিত। তোকে কত ভালোবাসে। আমি না বললে সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ হ্যাঁ করাতে পারবে না, তোরা তো জানিসই। আর তোর যদি এতই আবেগ কাজ করে তো তুই গিয়ে বিয়ে করে নে না। আমার সেই কপাল নাই ভাই। তোর মতো আমাকে এত ভালোবাসলে আমি মানবিমান ভেবে সত্যি সত্যি বিয়ে করে নিতাম। রানা, ওকে চুপ করতে বল। আমার কিন্তু মেজাজটা বিগড়ে উঠতেছে, মার খাবে কিন্তু আমার হাতে। এমনি আমি আছি প্যারার মধ্যে, আবার ও আইছে। এই আবির, তুই চুপ কর, ওর একটু ওর মতো থাকতে দে। এমনিও মানসিকভাবে ডিপ্রেশনে আছে, তুই আর ওকে বিরক্ত করিস না। তারপর কেউ আর কোনো কথা বলল না। তিনজনে মিলে আড্ডা দিতে লাগলো চুপচাপ। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। সবাই মিলে বাসায় আসতে লাগলো। রাস্তার পকেট থেকে ফোনটা বের করে অন করলো। ফোনটা অন করার সাথে সাথেই নেহার কল। রাজ ফোনটা রিসিভ করে বলল, হুম, বল। তখন থেকে ফোন দিচ্ছি, ফোনটা বন্ধ কেন তোর? এমনি ইচ্ছে হয়েছিল তাই বন্ধ করে রাখছিলাম। এখন বল, কেন ফোন করেছিস? তুই যেখানেই থাকিস না কেন, তুই এক্ষুনি বাসায় আয়। তোর জন্য আমার চিন্তা করছে। তোকে নাদিয়াকে বিয়ে করতে হবে না, তোকে বিয়ের কথা কেউ বলবে না। তুই যেটা বলবি সেটাই হবে। তুই বাসায় আয়। ঠিক আছে, ফোন রাখ। এই বলে রাজ ফোন রেখে দিল। তারপর যে যার বাসায় চলে গেল। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে নাদিয়ার বিয়ে ঠিকঠাক তার আব্বুর বন্ধু ছেলের সাথে। কারণ নাদিয়ার জেদের কাছে কেউ পেরে উঠছে না। নাদিয়া যেটা বলেছে সেটাই। নাদিয়ার আব্বু আম্মু আর বেশি কিছু না ভেবেই নাদিয়ার বিয়ে ঠিক করে। কারণ তারা নাদিয়ার এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। নিলয় কিছু বলছে না, তার চারপাশে কি ঘটছে তা চুপচাপ দেখছে, কাউকে কিছুই বলছে না। এভাবেই কেটে গেল আরও বেশ কয়েকদিন। আজ নাদিয়ার বিয়ে তার বাবার বন্ধু ছেলের সাথে। বিয়েটা একটু ছোটোখাটোভাবেই আয়োজন করা হয়েছে বললেই চলে। এদিকে রাজ এখনও জানে না আজ নাদিয়ার বিয়ে তার বাবার বন্ধু ছেলের সাথে। কারণ রাজ এই কয়েকদিন বাসা থেকে তো দূরে থাক, রুম থেকেও বের হয়নি। রাজ তার আপুর সাথেও তেমন কথা বলে না সেই দিনের পর থেকে। রাজ বিকেলে তার রুমে বসে আছে, এমন সময় নিহা এসে রাজকে বলে, কি রে, কি করছিস? কিছু না, বসে আছি। কিছু বলবি? তুই কি সত্যি কিছু জানিস না? আমি আবার কি জানবো? এই যে আজ নাদিয়ার বিয়ে তার বাবার বন্ধুর ছেলের সাথে। কথাটা শোনা মাত্রই রাজের মুখটা কেমন যেন হয়ে গেল। রাজ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। রাজ নিজেকে শান্ত রেখে বলল, ও কেন, তুই খুশি হোসনি? কারো বিয়ে হয়ে যাওয়াতে আমার খুশি কিংবা অখুশি হওয়ার কি আছে রে?
সত্যি তো, কারো বিয়ে হয়ে যাওয়াতে তোর কিছু যায় আসে না। তোকে জানানোর প্রয়োজন বোধ করছিলাম, তাই তোকে জানালাম। আচ্ছা তুই থাক, আমি গেলাম। ভেবেচিন্তে দেখ কী করবি, এখনও সময় আছে। এটা বলে নেহা চলে গেল। রাজের বুকের ভিতর কেমন তোলপাড় শুরু হয়ে গেছে। রাজ তো নাদিয়াকে ভালোবাসে না, তাহলে আজ কেন এমন হচ্ছে তার? রাজ যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না। রাজ আর বসে না থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রাজ ওয়াশরুমে গিয়ে মুখে ভালোভাবে পানি ছিটিয়ে নিজেকে কোনোভাবে শান্ত করে আয়নার দিকে তাকিয়ে নিজের মুখ দেখতে লাগলো। কিছুক্ষণ পর রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে এলো। ছাদ থেকে রাজ সোজা নাদিয়ার বাসার দিকে তাকালো। তাকিয়ে দেখে হালকা লাইটিং করা হয়েছে বাসাটা, যেটা দেখে রাজের বুকে হালকা ব্যথা অনুভব হতে লাগলো। রাজের বুকটা কেমন যেন করতে লাগলো। রাজ নিজেকে শান্ত রেখে দোলনায় গিয়ে বসে পড়ল। তারপর পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে লাগলো আর আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর রাজের আম্মু ছাদে এসে দেখে রাজ সিগারেট খাচ্ছে আর আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। রাজের আম্মু রাজের পাশে এসে বসে, রাজের মাথায় হাত রাখে। রাজ তার আম্মুকে দেখে সিগারেটটা ফেলে দিয়ে তার আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাজের আম্মু রাজের মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আমি তো যন্ত্রণা বুঝতে পারছি, তুই এখনো নাদিয়াকে ভুলতে পারিসনি। তাই আজ দেখ, ওর বিয়ে বলে তোর বুকের ভিতর কষ্ট হচ্ছে। আমরা অতি সহজে যেটা ভুলে যাই তা হলো ভালো লাগা, আর যেটা আমরা চাইলেও হাজার চেষ্টার পরও ভুলতে পারি না সেটা হলো ভালোবাসা। নাদিয়া তোর সেই ভালোবাসা যাকে তুই চাইলেও ভুলতে পারবি না। তুই একটু নিজেকে প্রশ্ন করে দেখ, তুই কি নাদিয়াকে বলতে পেরেছিস? আমি জানি এখনও তুই প্রতি রাতে নাদিয়ার কথা ভেবে কান্না করিস। আমি তোর মনের কষ্টটা বুঝতে পারি, কারণ আমি তোর মা। দেখ রাজ, নাদিয়াকে না পেলে তুই সুখী থাকবি না, আর না সাথে নাদিয়াও সুখী হবে। নাদিয়া তোর জেদের বসে এই বিয়েটা করছে। এখনো সময় পার হয়ে যায়নি রাজ, তুই চাইলেও এই বিয়েটা আটকাতে পারিস। তুই চাইলেও নাদিয়াকে ভুলে থাকতে পারবি না, আর না নাদিয়া। তুই যদি ভাবিস নাদিয়াকে তুই ভুলে থাকতে পারবি, নাদিয়ার বিয়ে হয়ে গেলে তুই ওকে ভুলে থাকতে পারবি, তাহলে এটা তুই ভুল ভাবছিস। তুই ভেবে দেখ, এখনো সময় আছে, কি করবি? নিজেকে সারা জীবন এভাবে কষ্ট দিবি, না নাদিয়াকে আপন করে নিবি? তোর লাইফ, তোর সিদ্ধান্ত, তাই এখানে আমি জোর করব না। ভেবে দেখ কি করবি। তোর হাতে আর কয়েক ঘন্টা সময় বাকি। ভেবে দেখ কি করবি। এখন সব কিছু তোর হাতে ডিপেন্ড করছে। ভেবে দেখ কি করবি। আমি গেলাম। এই বলে রাজের আম্মু চলে গেল। রাজের আম্মুর বলা কথাগুলো রাজের কানে ভাসছে। রাজের আম্মু ঠিকই বলেছে, রাজ চাইলেও নাদিয়াকে কখনো ভুলতে পারবে না। রাজ কি করবে ভেবে পাচ্ছে না। রাজ সেখানে বসেই অনেক কিছু ভেবে চলেছে। এভাবেই প্রায় সন্ধ্যা হয়ে এলো। রাজ এখনও সেখানেই সেভাবেই বসে আছে। এমন সময় পিছন থেকে রাজের কাঁধে হাত দেয়। রাজ তাকিয়ে দেখে আবির আর রানা। রাজ আবির আর রানাকে দেখে কিছু বলল না। তখন আবির বলল, কি রে, ওইদিকে নাদিয়ার বিয়ে হচ্ছে যাচ্ছে আর তুই এখনো এখানে বসে আছিস? চল আমাদের সাথে। না। তুই এভাবে চুপ করে থেকে নিজেকে কষ্ট দিয়ে কি বোঝাতে চাচ্ছিস? তুই নাদিয়াকে ভালোবাসিস না? নাদিয়াকে ছাড়া তুই সুখী থাকবি? নাদিয়াকে ভুলে তুই থাকতে পারবি? নাদিয়ার বিয়ে হয়ে গেলে তুই কষ্ট পাবি না? নাদিয়াকে যদি তুই ভালো নাই বাসিস, তাহলে তোর মানিব্যাগে কেন এখনো নাদিয়ার ছবি? তোর ডায়েরির পাতায় এখনো নাদিয়ার ছবি কেন? তোর ফোনের স্ক্রিনে এখনো নাদিয়ার ছবি কেন? নাদিয়া বিয়ে হচ্ছে বলে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? নাদিয়ার বাড়ি সাজানো দেখে কষ্ট হচ্ছে কেন তোর? তগই নাদিয়াকে ভালোবাসিস রাজ, যা চাইলে তুই অস্বীকার করতে পারবি না। তাই বলছি এখনো সময় আছে, কয়েক মিনিটের জন্য ভেবে দেখ, তুই কি সত্যি নাদিয়াকে ভুলে থাকতে পারবি নাকি পারবি না? আমি জানি তুই কখনোই নাদিয়াকে ভুলে থাকতে পারবি না, একদিনও শান্তিতে ঘুমাতে পারবি না। বাকিটা তোর উপর, তুই কি করবি ভেবে দেখ। এসব বলে আবির চুপ করে রইল। রাজ কোনো কথা বলছে না, মাথা নিচু করে বসে আছে। এমন সময় রাজের ফোনে একটা মেসেজ আসে। রাজ মেসেজটা ওপেন করলো, দেখে মেসেজে লেখা, আমি নিলয় বলছি, তোর প্রাক্তন বেস্ট ফ্রেন্ড। দেখ রাজ, আমি জানি তুই নাদিয়াকে ভালোবাসিস। নাদিয়াও তোকে অসম্ভব ভালোবাসে, সেই 1 বছর আগের থেকে।
তুই যখন চট্টগ্রামে আমার সাথে ছিলি তখন নাদিয়া আমাকে দেখতে গিয়ে তোকে দেখে পছন্দ করেছিল। তারপর আমার কাছ থেকে তোর বিষয়ে সব কিছু জেনে তোকে ভালোবেসে ফেলেছিল। ও অনেকবার চট্টগ্রাম থাকতেই তোকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিয়েছিলাম, কারণ তুই তখন মেয়েদের ঘৃণা করতিস। কেন করতিস সেটা জানি না। আমাদের সম্পর্ক যখন ভালো ছিল তখন আমি তোকে প্রায় সময় বলতাম যে একটা মেয়ে তোকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তোকে বলছে না। কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি, কারণ তখন তুই সব মেয়েদের ঘৃণা করতি। আর সেই মেয়েটি ছিল আমার বোন নাদিয়া। ও তোকে অসম্ভব ভালোবাসতো আর এখনো বাসে। তারপর তোর আর আমার ঝামেলা শুরু, তুই চলে এলি ঢাকায়। ঢাকায় এসে আবারও কেমন করে জানি নাদিয়াকে ভালোবাসলি, নাদিয়াও তোকে ভালোবাসলো। নাদিয়া শুধু আমার কারণে তোর সাথে বেইমানি করেছিল। নাদিয়া বেইমানি করেছিল এটা আমি মানি, কিন্তু ও তোর সাথে ভালোবাসার অভিনয় করেনি, তোকে মন থেকে ভালোবেসেছিল। বুকে পাথর চাপা দিয়ে হাজার কষ্ট চেপে রেখে আমার জন্য তোর সাথে এমনটা করেছিল। রাজ, নাদিয়া তোকে অসম্ভব ভালোবাসে, তুইও নাদিয়াকে অসম্ভব ভালোবাসিস, এইটা আমি জানি। তোরা নিজেদের জেদের কারণে একে অপরকে হারাতে চলেছিস, নিজেকে কষ্ট দিচ্ছিস, সাথে নাদিয়াকেও। নাদিয়া প্রতি রাতে তোর জন্য কান্না করে, যেটা আমি নিজের চোখে দেখেছি। তোর ছবি জড়িয়ে ধরে কান্না করে। তুই নাদিয়াকে ছাড়া ভালো থাকবি না, আর নাদিয়াও তোকে ছাড়া ভালো থাকবে না। তোর হাতে আর কিছুক্ষণ সময় বাকি, ভেবে দেখ কি করবি। সারা জীবনের জন্য নাদিয়াকে হারাবি নাকি আপন করে নিবি? তুই যদি নাদিয়াকে সত্যি সত্যি ভালোবাসিস, আপন করে নিতে চাস, তাহলে তুই চলে আসিস, এই নিলয় তোর সাথে আছে। ভেবে দেখ এখন কি করবি। তুই তোর রাগ অভিমান জেদকে আঁকড়ে ধরে থাকবি, নাকি রাগ অভিমান ভুলে নাদিয়াকে আপন করে নিবি? তোর হাতে সময় খুব কম, ভেবে দেখ কি করবি। মেসেজটা পড়ে রাজ পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। রাজ কি করবে ভেবে পাচ্ছে না। রাজের চোখে প্রায় পানি চলে এসেছে। কে বলে ছেলেরা কান্না করে না? ছেলেরাও কান্না করে, যেটা দেখার ক্ষমতা মেয়েদের নেই। রাজের বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কেউ মনে হয় রাজের কলিজাটা বের করে নেওয়ার মতো উপক্রম। রাজের মনের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। রাজের বসে না থেকে উঠে দাঁড়ায়। এমন সময় বাড়ির সামনে গাড়ি থামার আওয়াজ পায় রাজ। রাজ ছাদের রেলিংয়ের কাছে এসে দেখে গাড়ি এসে থেমেছে নাদিয়াদের বাসার সামনে। হয়তো বরপক্ষ এসে পড়েছে। এইটা দেখে রাজের বুক কেমন যেন ধুকধুক করতে লাগলো। রাজ ঘন ঘন বড় নিঃশ্বাস ছাড়তে লাগলো। এই পরিস্থিতি সবাই বুঝবে না, শুধুমাত্র প্রিয় মানুষ হারানোর মানুষগুলোই বুঝবে প্রিয় মানুষটাকে হারানোর কি যন্ত্রণা, যা একটা মানুষকে তিলে তিলে আফসোস করিয়ে মেরে ফেলার মতো। ঠিক এইভাবেই অনেক ছেলে মেয়ে তাদের ভালোবাসার মানুষের জন্য একমাত্র মৃত্যুকে বেছে নেয়, যা কখনো বেইমানরা বুঝবে না প্রিয় মানুষকে হারানোর কি যন্ত্রণা। রাত ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে আছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে। রাজের বুকের ভিতরে অসম্ভব যন্ত্রণা সৃষ্টি হয়েছে, যা রাজের দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও কেড়ে নিচ্ছে। রাজকে এমন করতে দেখে রানা রাজের কাঁধে হাত রেখে বলে, আর মাত্র কয়েক মিনিট সময় তোর হাতে। সময় এখনো শেষ হয়ে যায়নি, ভেবে দেখ কি করবি। নাদিয়াকে সারা জীবনের জন্য হারাবি না আপন করে নিবি? আমি নাদিয়াকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার আর হারাতে চাই না, চিরদিনের জন্য আমার জীবন থেকে। এটা বলেই রাজ দৌড়ে ছাদ থেকে নেমে পড়ল। রাজের এভাবে অস্থিরতা দেখে রানা আর আবির বড় একটা নিঃশ্বাস ছেড়ে রাজের পিছন পিছন আসতে লাগলো। রাজ বাসা থেকে বেরিয়ে সোজা নাদিয়ার বাসায় ঢুকে গেল দৌড়ে। রাজের মনে আজ প্রিয় মানুষ হারানোর ভয়। নাদিয়ার বাসায় রাজের আব্বু আম্মু সহ সবাই উপস্থিত। রাজের এভাবে দৌড়ে আসা দেখে সবাই রাজের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নেহা সাথে রাজের আম্মু অনেক খুশি রাজকে দেখে। নিলয় রাজকে দেখে একটা মুচকি হাসি দেয়। রাজের আম্মু নিজেই নিজেকে মনে মনে বলতে লাগলো, যাক, অবশেষে আমার ছেলেটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রাজ নাদিয়ার বাসায় ঢুকে সামনে তাকিয়ে দেখে নাদিয়া কোণের সাজে সেজে আছে। এটা দেখে রাজের অনেক রাগ হয়। রাজ একটা বড় নিঃশ্বাস ছেড়ে সোজা নাদিয়ার সামনে এসে দাঁড়ায়। রাজ কিছু বলতে যাবে তার আগেই নাদিয়া রাজকে উদ্দেশ্য করে বলে, দেখ রাজ, আজ আমার বিয়ে, তো এখানে কোনো সিন ক্রিয়েট করিস না, চলে যা এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি, তুমিও যাবে আমার সাথে। না, আমি যাব না তোর সাথে। আমি কেন যাব তোর সাথে? তুমি আমার সাথে যাবে, কারণ তুমি আমাকে ভালোবাসো।
না, আমি তোকে ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোকে ভালোবাসি না। চলে যাই এখান থেকে। বরপক্ষ আসছে, এখানে কোনো ঝামেলা করবি না। এখানে তো বিয়ে হবেই না, আবার বরপক্ষ। ভালোই ভালোই লাস্টবারের মতো বলছি, তুমি আমায় ভালোবাসো কি না? না না না, আমি তোকে ভালোবাসি না। চলে যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কখনো আমার সামনে আসবি না। আমি তোকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। রাজ নাদিয়ার কথা শুনে চুপচাপ চলে আসতে লাগলো। রাজের এভাবে চলে আসা দেখে রাজের আম্মু নেহা সহ আরও বেশ কয়েকজন হতাশ, কারণ রাজ এত সহজে হার মেনে নেওয়া ছেলে না। রাজ চলে আসতেছে এমন সময় রাজ সবাইকে অবাক করে দিয়ে পিছনে ফিরে নাদিয়াকে কোলে তুলে নিল জোর করে। রাজ এমন কিছু করবে এটা কেউ ভাবতেই পারেনি। রাজ নাদিয়াকে কোলে করে নিয়ে চলে আসতে লাগলো। নাদিয়া নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাজ তাকে অনেক শক্ত করে ধরে আছে। একটা ছেলের শক্তির সাথে একটা মেয়ে কখনোই পারবে না। রাজ এভাবে নাদিয়াকে জোর করে তুলে নিয়ে আসতে লাগলো। নাদিয়ার আব্বু আম্মু কেউ কিছু বলছে না। রাজের এভাবে কনেকে তুলে নিয়ে যাওয়াতে বরপক্ষ থেকে সবাই অবাক, কারণ বিয়ের আসর থেকে কনেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেউ কোনো কিছু বলছে না। নাদিয়াকে এভাবে রাজ তুলে নিয়ে যাওয়াতে বর অনেক রেগে যায়। এখানে কি হচ্ছে বরসহ বরপক্ষের কেউ কিছু বুঝতে পারছে না। বর উঠে রাজকে গায়ে হাত তুলতে যাবে এমন সময় নিলয় বরের হাত ধরে ফেলে আর রাজকে উদ্দেশ্য করে বলে, তুই ওকে নিয়ে যা, আমি এদিকটা দেখছি। নিলয়ের কথা শুনে রাজ একটা মুচকি হাসি দিয়ে নাদিয়াকে নিয়ে চলে এলো বাড়ির বাইরে। চারদিকে হইচই বেঁধে গেছে রাজ এভাবে নাদিয়াকে নিয়ে যাওয়াতে। রাজ সোজা নাদিয়াকে নিয়ে তাদের বাসায় চলে গেল। রাজ নাদিয়াকে তার রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে নাদিয়ার গলা দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে অনেক রেগে পড়ল। তোর সাহস কিভাবে হয় আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার? রাজ অনেক শক্ত করে নাদিয়ার গলা চেপে ধরায় নাদিয়া কোনো কথা বলতে পারছে না। একটা সময় নাদিয়া কাঁদতে থাকে, তখন রাজ নাদিয়ার গলা ছেড়ে দিয়ে রেগে বলে, আমার প্রশ্নের উত্তর দে, তোর সাহস কিভাবে হয় আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার? তোর অনেক ইগো, তাই তোর সাথে কেউ থাকতে পারে না। অনেক হাসি খুশি ছিলাম, একটা সময় কখন জানি তোকে সাথে মিশে গেছি। তুই আমার কাছে অনেক দামি একটা বোঝা গিয়ে নিজেকে সস্তা বানিয়ে ফেলেছি। দূর থেকে আমার ইগো সবার চোখে পড়ে, কিন্তু আমার ভিতরের অভিমান বোঝার মতো ক্ষমতা কারোরই নেই। তুইও তো আমার অভিমান বোঝার চেষ্টা করিসনি, আমার ভালোবাসা তুচ্ছ মনে করেছিলি, আমার ভালোবাসাকে বোঝার চেষ্টাও করিসনি। দোষ আমার ছিল, আমার ভালোবাসার না যেটা তুই কখনো বোঝার চেষ্টাও করিসনি। তুই সব সময় তোর ইগো নিয়েই থাকিস। তোর এত ইগো যে যে মানুষ তোকে ভালোবেসে মৃত্যুতে বেঁচে নিয়েছিল তাকে তুই একবারও দেখতে পর্যন্ত চাসনি। কে বললো আমি তোমাকে দেখতে যাইনি? প্রথম দিন যাইনি আমার ইগোর কারণে, কিন্তু পরের দিন দুপুরে গিয়েছিলাম তোমাকে দেখতে, যখন তুমি ঘুমিয়েছিলে। তোমায় ওই অবস্থায় দেখে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করেছিলাম সেটা একমাত্র আমি আর এই ওপরওয়ালা জানে, যেটা দেখার বা বোঝার ক্ষমতা তোমার নেই। তুইও তো কম না, আমার ভালোবাসাকে বোঝার বিন্দুমাত্র চেষ্টা করিসনি। মানুষ মাত্রই তো ভুল, আমিও না হয় একটা ভুল করেছিলাম, কিন্তু তোর রাগ অভিমান যে এতটা বেশি, যেটা আমি দিনের পর দিন কান্না করে বেহায়ার মতো তোর কাছে থেকেও কমাতে পারিনি। আমরা তো মানুষ, আমরা ভুলগুলো সারা জীবন মনে রাখি, ভালোবাসাগুলো না। তুমি তো জানো আমার রাগ অভিমান জেদ অনেক বেশি, তারপরে তুমি আমাকে ছাড়া অন্য কাকে নিয়ে বিয়ের আসরে কিভাবে বসতে গেলে? তোর রাগ অভিমান আছে, আমার নেই? আমি রাগ অভিমান করে কিছু একটা করলে সেটা তোর রাগ অভিমান আছে, আমার নাই? আমি রাগ অভিমান করে কিছু একটা করলে সেটা তোর চোখে পড়ে, আর তুই যে এত কিছু করেছিস নিজেরটা চোখে পড়ে নাই, তাই না? আমি না হয় ভুল করে বিয়েতে রাজি হয়েছি নিজের জেদের কারণে, এটাও তোর বোঝার ক্ষমতা নেই? তুইও তো অনেক কিছুই করেছিস, আমাকে অনেক কিছু বলেছিস, যার প্রতিটা কথা আমার বুকে এখনো আঘাত করে। দেখ নাদিয়া, আমরা অনেক সময় অনেক কিছু বলি যেগুলো আমরা চিন্তা ভাবনা বা মিন করে বলি না, যেগুলো সত্যিকার অর্থে আমরা মন থেকে বলি না। আমিও তো সত্যিকার অর্থে মন থেকে সেটা করিনি। তোর সাথে যেদিন এমন করে আমার মনের অবস্থা কেমন হয়েছিল সেটা শুধুমাত্র একমাত্র আমিই জানি। প্রায় 3টা মাস নিজেকে তিলে তিলে কষ্ট দিয়েছি, যা তুই কখনো বোঝার চেষ্টাও করিসনি আর বুঝিসনি।
আর আমি তো শান্তিতে ছিলাম। এতদিনে হয়তো হারে হারে টের পেয়েছো প্রিয় মানুষটাকে হারানো কি যন্ত্রণা, বিচ্ছেদের কি যন্ত্রণা, যে যন্ত্রণা আমি সারাক্ষণ বয়ে নিয়ে বেরিয়েছি। হুম, আমি বুঝতে পেরেছি প্রিয় মানুষটাকে কষ্ট দিলে কেমন লাগে, প্রিয় মানুষটা ছেড়ে গেলে কেমন লাগে। আমি আর দ্বিতীয়বার তোকে হারাতে চাই না। অনেক অনেক ভালোবাসি তোকে। আমি যখন বলছিলাম তুই চলে যা আমার চোখের সামনে থেকে, তুই তখন আমার কাছ থেকে চলে আসছিলি। তুই জানিস তখন আমার মনের অবস্থা কেমন ছিল? আমার তো মরে যেতে ইচ্ছে করছিল। তোর এত অভিমান যে তুই চলে আসছিলি। তুই চলেই আসতে পারতি। আমাকে কেন তুই তুলে নিয়ে আসলি? যা, চলে যা তুই। আরে আমি তো এমনি করেছিলাম, ওইটা দেখতেছিলাম তুমি আমাকে আটকাও কিনা, তুমি কি করো। কিন্তু তুমি তো কিছুই করলে না। তুমি তো দেখতেছি আমার মতোই অভিমানী আর জেদি। আমার অভিমান জেদকেও হার মানাবে তোমার অভিমান। দেখতে হবে না কার্পু, যতই রাগ অভিমান জেদ হোক না কেন, আমি আর তোকে হারাতে চাই না। আমি তোর রাগ অভিমান সব সহ্য করে তোর সাথেই থাকবো। তুই কথা দে, তুই আমার রাগ অভিমান সব কিছু ভাঙিয়ে আমার পাশে থাকবি, কখনো ছেড়ে যাবি না আমাকে। না, কখনো ছেড়ে যাব না তোমাকে। তোমার সব রাগ অভিমান ভাঙানোর সব দায়িত্ব আজ থেকে আমার। এটা বলে রাজ নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। নাদিয়াও রাজকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন রাজের বুকে ঢুকে যায়। দুজনেই চোখ বেয়ে পড়ছে পানি। এমন সময় রাজ নাদিয়াকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। নাদিয়া রাজের থাপ্পড় খেয়ে অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ তখন বলল, এই থাপ্পড়টা দিলাম ওই দিনের জন্য যেই দিন তুমি বিষ খেয়েছিলে। এই মেয়ে, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম বলো? ওই দিন তো আমি বিষ খাইনি, তোর রাগ অভিমান ভাঙানোর জন্য শুধু একটু শরীরে মেখে রেখেছিলাম। ভেবেছিলাম এটা করলে তুই আমাকে আপন করে নিবি, কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারিনি। কিভাবে যে আমাকে বিষের অ্যাকশন লেগে গেল বুঝতে পারিনি। নেক্সট টাইম আর এমনটা করবে না কখনো। আমার অভিমান ভাঙানোর জন্য তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? এটা বলেই রাজ নাদিয়ার দুই গাল ধরে নাদিয়া কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে দিল। দুজনের চোখ বেয়ে পড়ছে পানি। একে অপরের দিকে তাকিয়ে আছে কান্না ভেজা চোখে, কপালে কপাল ঠেকিয়ে। তারপর দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ সকল রাগ অভিমান ভালোবাসায় রূপান্তরিত হয়ে নাদিয়া আর রাজের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে। রাজ নাদিয়ার ভালোবাসার অভিমান যেন আজ নির্জন ভাইয়ের দুই লাইনকে পূর্ণতা দিয়েছে। সে বলে, ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক। আমি বলি, অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি? সে বলে, হবে না কেন? বলো, হয়, সবই হয়। অভিমানের লুকোনো সব ভালোবাসাই রয়। ঠিক যেন এই লাইনগুলো আজ তাদের পূর্ণতা খুঁজে পেয়েছে নাদিয়া আর রাজের ভালোবাসায়। অভিমানের লুকোনো সব ভালোবাসাগুলোই আজ প্রকাশ পেয়েছে। শেষ লাইনটার মাঝেই যেন রাজ আর নাদিয়ার ভালোবাসা বিদ্যমান। অভিমানের লুকোনো সব ভালোবাসাই রয়। রাজ আর নাদিয়া একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এমন সময় দরজার বাহিরে থেকে নেহা বলল, তোদের মান অভিমান শেষ হলে এবার নিচে আয়, সবাই তোদের জন্য অপেক্ষা করছে নিচে। তাড়াতাড়ি আয়, দেরি করবি না কিন্তু। নেহার কথা শুনে রাজ আর নাদিয়া একে অপরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়ার কোনো নাম নেই, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে নতুন কোনো এক অজানা গন্তব্যে। এদিকে নাদিয়ার আব্বু সব সামলে ফেলেছে, কারণ বরপক্ষ নাদিয়ার আব্বুর বন্ধু হওয়ায় কোনো ঝামেলা হয়নি। সব কিছু বুঝিয়ে বলাই তারা সব মেনে নিয়েছে। এটা একটা দুর্ঘটনা ভেবে তারা সব কিছু মেনে নিয়েছে এবং সবাই মিলে রাজ আর নাদিয়ার বিয়ে দিয়ে তাদের ভালোবাসা পূর্ণতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেই সিদ্ধান্তটা তারা অনেক আগেই নিয়েছিল। কিছুক্ষণ পর রাজ আর নাদিয়া নিচে নেমে আসে। তাদের এই মান অভিমান ভেঙে পূর্ণতায় আজ সবাই খুশি। কিছুক্ষণ পর রাজ আর নাদিয়ার বিয়ে পড়িয়ে দেওয়া হয় নাদিয়াদের বাসায় নিয়ে গিয়ে। বিয়ে শেষে নাদিয়াদের এনে রাজের রুমে বসিয়ে দেওয়া হয়, আর রাজ চলে গেল সোজা ছাদে আবির আর রানাকে নিয়ে। মামা, তাইলে ফাইনালি তুই বিয়েটা করেই ফেললি, কিন্তু একটা কাজ ঠিক করিস নাই। কি কাজ? এই যে আমাদের কথা একবারও ভাবলি না, শালি ছাড়া বিয়ে করে ফেললি। আমাদেরও তো একটা হক ছিল নাকি? হাপ্পে শালা লুচ্চা, তুই লুচ্চাই রয়ে গেলি। এখানে তো অনেক মেয়ে আছে, পারলে পটিয়ে নে। সবার সামনে থাপ্পড় খাওয়ার ইচ্ছে নেই, তুই একটা সেটিং করিয়ে দে না। এই যেখানে নাম্বার আছে, তুই গিয়ে দিয়ে আয় সব মেয়েদের, একটা অন্তত ফোন করবে আমাকে।
এই বলে আবির পকেট থেকে অনেকগুলো কাপড়ের টুকরো বের করলো। সবগুলোতেই ফোন নাম্বার লেখা। এটা দেখে রাজার রানা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, রানা, এরে পাবনা নিয়ে যা, হালায় পাগল হয়ে গেছে, নিশ্চয়ই আজ মারা পড়বে জনগণের হাতে। সেই জন্য তো তোরে বলছি, তুই গিয়ে দিয়ে আয়, তোরে কেউ কিছু বলবে না। আমি পারবো না, আমার এত রাতে থাপ্পড় খাওয়ার ইচ্ছা নাই। তুই যা, কি করবি কর, আমাকে টানবি না। তোরে পারতেও হবে না, তোরা থাক, আমি নিচে নেমে দেখি কোন সুন্দরী রমণী পাই কিনা। সুন্দরী রমণী তুমি কই গো? আমি আবির আসছি তোমার কাছে। এটা বলে আবির চলে গেল নিচে। রাত প্রায় 1টা বাজে। তখন রাজ বলল, রানা মামা, রাত তো অনেক হলো, এখন আমি যাই। আমার জন্য নাদিয়া অপেক্ষা করছে, না হলে আবার আমারে মারবে। মারবেই তো, সিনিয়র আপু বিয়ে করার খুব শখ, তাই না? দেখবি তোর জীবন পুরো তেনা তেনা হয়ে যাবে। এবার খেয়ে তোকে আত্মহত্যা করতে হবে। আব্বে, তুই কিছু জানিস না, সিনিয়র আপুর সাথে প্রেম বা বিয়ে করার কি মজা। সব কিছুতেই বেশি বেশি ভালোবাসা আর কেয়ার আর মিষ্টি শাসন, যেটা তুই বুঝবি না। দিন শেষে খালি আদর আর আদর। আমার ভাই আদর লাগতো না ভাই। তুই যা ভাই, আমার জ্ঞান দিতে হবে না। তাহলে থাক তুই, আমি গেলাম। আর তুই নিচে যা, লুচ্চা। আবিরকে বাঁচা, নিশ্চয়ই এতক্ষণে কোনো না কোনো মেয়ের থাপ্পড় খেয়ে বসে আছে, হালায় যে পরিমাণে লুচ্চা। চল। তারপর রাজ আর রানা ছাদ থেকে নিচে নেমে পড়ে। রাজ নিজের রুমে ঢুকতে যাবে এমন সময় কই থেকে যেন আবির এসে ওর রুমে ঢুকে পড়ে। রাজ আর রানা তো অবাক। রাজ ঠোঁট কামড়িয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। রাজের এমন তাকানো দেখে আবির রাজের কাছে এসে কানে কানে বলে, বন্ধু, তুই না বলেছিলি? রাজ আর আবিরকে কিছু বলতে না দিয়ে মুখ চেপে ধরে দরজার কাছে নিয়ে গিয়ে পিছন থেকে এক লাথি দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লক করে দেয়। আবির রুমের বাইরে থেকে বলল, মামা, বিড়ালটা সাবধানে মারিস। আর তোর সাথে একটু মজা করলাম, সরি। সরি যেহেতু বলেছিস, তোরে একটা কথা বলি, নিচে যা, একটা মেয়ে পাবি, নীললেস পরা। ওই মেয়েটা তোর নাম্বারটা আমার কাছে চাইছিল, আমি দেই নাই। সত্যি বলছিস মামা, নাকি আমাকে থাপ্পড় খাওয়ানোর প্ল্যান? একটু আগে কিন্তু একটা খেয়ে এলাম। আরে মামা, আজকের দিনে তোরে মিথ্যা বলে আমার লাভ আছে? আমার এই মেয়েটা বলেছিল তোরে নাকি পছন্দ করে, তাই তোরে বললাম। এখন বিশ্বাস করলে কর, না করলে নাই। তোর নাম্বারটা চাইছিল, আমি দেই নাই। এইটা কোনো কাজ করলি মামা? মনে ব্যথা পাইলাম। মনে ব্যথা পরে পাইস, আগে নিচে যা, নাইলে কেউ আবার বুক করে নেবে। ওকে মামা, কাল দেখা হবে তোর সাথে গার্লফ্রেন্ড নিয়ে। হেই, আমি গেলাম। এটা বলে আবির নিচে চলে গেল। রাজ তো হাসতে হাসতে শেষ, আর মনে মনে বলল, তুই বেঁচে থাকলে তো তোর সাথে দেখা হবে। তখন রাজ রানাকে বলল, এরা না, যা নিচে যা, এতক্ষণে মনে হয় লুচ্চা হাবের 2-4টা খেয়ে গেছে। ছেলেটাকে বাঁচা, হাজার হোক আমাদের বন্ধুরে ভাই। আমি জানতাম তুই এমনটা করেছিস। আল্লাহর শিক্ষা হওয়া দরকার। আগে আরো কয়েকটা হজম করুক, তারপর আমি নিজেকে বাঁচিতেছি। এই বলে রানা নিচে চলে গেল। রাজ চলে গেল নাদিয়ার কাছে। রাজ নাদিয়ার কাছে যেতেই নাদিয়া বলল, তোমাদের কাহিনী শেষ হলো? আবির তখন তোমার কানে কানে কি বললো? বললো সাবধানে বিড়ালটা মারিস, আর বিড়াল মারতে যেন কষ্ট না হয়। ইস, লুচ্চা, মুখে কেন কিছু আটকায় না? না, আমি আমার বউয়ের সাথে লুচ্চামি করেছি, অন্য কারোর সাথে তো না। আর কি, আমি লুচ্চা? এই লুচ্চামি দেখবা আজ। এই বলে রাজ নাদিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দেয়। প্রায় 5 মিনিট লিপ কিস করার পর রাজ বলল, এবার আমার পালা, যত এমবি লাগে আমি দিব, ডাউনলোড দেওয়ার দায়িত্ব তোমার। এমবি তুই হলে আমার ডাউনলোড দিতে সমস্যা নেই। না, এবার হটস্পট অন করো। কথাটা শেষ হতেই রাজ আবারও 4 ঠোঁট এক করে দেয় এবং নিহানকে ডাউনলোড করার প্রসেসিং করতে থাকে। আমাদের আর এখানে থেকে কোনো কাজ নেই। তারা তাদের মতো ডাউনলোড দিতে থাকুক, আর আমরা আমাদের কাজ করতে থাকি। না মানে, গল্পটা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের গল্পের সাথেই থাকবেন। পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।